ইরাক এখন আর শুধু যুদ্ধের স্মৃতির দেশ নয়, ইরাক এখন মধ্যপ্রাচ্যের পাওয়ার গেমের ফ্রন্টলাইন। আর আজকের বড় খবর, যুক্তরাষ্ট্র ইরাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোর একটি আইন আল আসাদ থেকে বেরিয়ে যাচ্ছে এবং ঘাঁটি নিয়ন্ত্রণ নিচ্ছে ইরাক বাহিনী। দৃশ্যটা পরিষ্কার, ইরাকি জেনারেলরা বেস ঘুরে দেখছেন, সৈন্যরা অস্ত্র হাতে প্রস্তুত, প্রতিটি গেট, প্রতিটি টাওয়ার, প্রতিটি পেরিমিটার এখন নতুন কমান্ডে। এটা শুধু প্রশাসনিক হস্তান্তর নয়, এটা শক্তির মানচিত্রে এক ধরনের শিফট। আইন আল আসাদ কোনো সাধারণ সামরিক ঘাঁটি নয়, এটা ইরাকের পশ্চিমাঞ্চলে আনবার প্রদেশের গভীরে থাকা এমন একটি স্ট্র্যাটেজিক পয়েন্ট, যেখান থেকে নজরে রাখা হয় সিরিয়া সীমান্তের গতিবিধি, মরুভূমির করিডোর, আইএসের সম্ভাব্য রিগ্রুপিং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এই অঞ্চলে প্রভাব বিস্তারকারী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নড়াচড়া। এই ঘাঁটি থেকে এতদিন আমেরিকা আকাশ নজরদারি, লজিস্টিক্স এবং দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা ধরে রেখেছিল। সেই ঘাঁটি এখন ইরাকের হাতে চলে যাওয়া মানে মাঠে কন্ট্রোল শব্দটার অর্থ বদলে যাওয়া। এই ঘটনার সময়টা আরও গুরুত্বপূর্ণ, কারণ মধ্যপ্রাচ্যে এখন একদিকে ইরান ইসরায়েল উত্তেজনা, অন্যদিকে সিরিয়া সীমান্তে অস্থিরতা, আর তার উপর ইরাকে ভেতরের রাজনৈতিক চাপ। সব মিলিয়ে পরিস্থিতি এমন যে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে আগুনে ঠেলে দিতে পারে। তাই যুক্তরাষ্ট্রের পিছু হটা বা রিডিপ্লয়মেন্ট যে নামেই বলা হোক না কেন, এটা একটি বড় বার্তা। ওয়াশিংটন হয় ঝুঁকি কমাচ্ছে, নয়তো নতুন কৌশলে মাঠ সাজাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, ঘাঁটি ছেড়ে দিলে শূন্যতা তৈরি হয়, আর মধ্যপ্রাচ্যের শূন্যতা মানেই নতুন শক্তির দৌড়। আইন আল আসাদ ঘাঁটির ইতিহাস শুধু একটি সামরিক স্থাপনার ইতিহাস নয়, এটা ইরাক যুদ্ধের দীর্ঘ ছায়ার ইতিহাস। আইন আল আসাদ ঘাঁটিটি ইরাকের বাথ পার্টি আমলে মূলত ১৯৮০-এর দশকে তৈরি করা হয়। ইরান ইরাক যুদ্ধের সময় পশ্চিম ইরাকে বড় সামরিক এয়ারবেস হিসেবে গড়ে তোলা হয়েছিল। যুক্তরাষ্ট্র ২০০৩ সালে ইরাক আক্রমণের পর ইরাক ওয়ার শুরু হলে এই ঘাঁটিটির নিয়ন্ত্রণ নিয়ে ব্যবহার শুরু করে এবং পরে এটি দীর্ঘ সময় ধরে মার্কিন জোট বাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি হয়ে থাকে। পশ্চিম ইরাকের আনবার প্রদেশে অবস্থিত এই ঘাঁটি বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ও জোট বাহিনীর অন্যতম প্রধান অপারেশনাল হাব ছিল, যেখান থেকে আইএস বিরোধী অভিযান, নজরদারি মিশন এবং দ্রুত প্রতিক্রিয়া অপারেশন পরিচালিত হতো। তবে ঘাঁটিটি সবচেয়ে বেশি আলোচনায় আসে ২০২০ সালে, যখন ইরান তাদের জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সেই আঘাতে ঘাঁটির ভেতরে বিস্ফোরণ ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বহু সেনা কনকাশন সহ আহত হয় বলে রিপোর্টে আসে। ওই ঘটনার পর থেকেই আইন আল আসাদ মধ্যপ্রাচ্যের সবচেয়ে হাই রিস্ক সামরিক ঘাঁটিগুলোর তালিকায় উঠে যায়, কারণ তখন প্রমাণ হয়ে যায় এখানে শুধু যুদ্ধ চলে না, এখানে যুদ্ধের বার্তাও ছোড়া হয়। আর এই ঘাঁটি মানেই আঞ্চলিক শক্তির সংঘর্ষের এক স্পর্শকাতর কেন্দ্র। ইরাকের জন্য এটি একদিকে সার্বভৌমত্বের ঘোষণা, নিজের মাটিতে নিজের ঘাঁটি, এটাই রাষ্ট্রের মর্যাদা। কিন্তু অন্যদিকে এটা এক ধরনের কঠিন পরীক্ষা, কারণ ঘাঁটির নিয়ন্ত্রণ নেওয়া মানে শুধু পতাকা বদলানো নয়, মানে পুরো বেস ডিফেন্স সিস্টেম চালানো, মানে পেরিমিটার সিকিউরিটি, এয়ার সার্ভাইলেন্স, ড্রোন ডিটেকশন, কাউন্টার রকেট ব্যবস্থা, বেসের ভেতরের ইন্টেলিজেন্স স্ক্রিনিং, সবকিছু একসাথে চালাতে হবে। আর এই ধরনের ঘাঁটিতে সবচেয়ে বড় ঝুঁকি আসে অদৃশ্য শত্রু থেকে, রকেট, মর্টার, ড্রোন কিংবা ইনসাইড স্যাবোটাজ। এখন প্রশ্ন আসে, ইরাকি বাহিনী কি প্রস্তুত? বাস্তবতা হলো, ইরাকের সামরিক বাহিনী আগের মতো দুর্বল নয়। আইএস বিরোধী যুদ্ধ তাদের সেনাদের বাস্তব যুদ্ধ অভিজ্ঞতা দিয়েছে। তাদের আছে এলিট ইউনিট, কাউন্টার টেরোরিজম অপারেশনাল সক্ষমতা, দ্রুত রেইড, শহুরে যুদ্ধ এবং মরুভূমির টেকটিক্যাল মুভমেন্টের দক্ষতা। কিন্তু প্রস্তুতি শুধু সাহস দিয়ে হয় না, প্রস্তুতি হয় প্রযুক্তি, কমান্ড কন্ট্রোল এবং স্থায়ী লজিস্টিক্স দিয়ে। আর আইন আল আসাদের মতো ঘাঁটি ধরে রাখতে হলে প্রয়োজন ধারাবাহিক নজরদারি, দ্রুত প্রতিক্রিয়া এবং মাল্টিলেয়ার ডিফেন্স। ইরাকের অস্ত্রশস্ত্রের কথাও এখানে গুরুত্বপূর্ণ। তাদের হাতে আছে ভারী আর্মার সক্ষমতা, ট্যাঙ্ক ও সাজোয়া যান, যেগুলো মাটিতে শক্ত অবস্থান তৈরি করতে পারে। আছে MRAP ও APC টাইপ যান, যেগুলো মরুভূমি ও হাইরিস্ক রুটে
ট্রুপ মুভমেন্টে কার্যকর। আকাশে তাদের সবচেয়ে বড় শক্তি হল F-16 ফাইটার জেট, যা ইরাক এয়ারফোর্সের স্ট্রাইক ক্যাপাবিলিটির মূল স্তম্ভ। আছে হেলিকপ্টার প্ল্যাটফর্ম, যা দ্রুত রেসপন্স, ট্রুপ ট্রান্সপোর্ট এবং ক্লোজ সাপোর্টে কাজ করে। আর আধুনিক বাস্তবতায় ড্রোন নজরদারি ক্ষমতা না থাকলে ঘাঁটি রক্ষা অবাস্তব। ইরাক সেই দিকেও ধীরে ধীরে সক্ষমতা বাড়াচ্ছে। তবে ইরাকের আসল চ্যালেঞ্জ বাইরের শত্রু নয়, ভেতরের জটিলতা। ইরাকে সরকারি বাহিনীর পাশাপাশি নানা ধরনের সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি আছে, রাজনৈতিক বিভাজন আছে এবং আঞ্চলিক প্রভাবের সংঘর্ষ আছে। যুক্তরাষ্ট্রের উপস্থিতি কমলে কিছু পক্ষ এটাকে সুযোগ হিসেবে দেখবে, প্রভাব বাড়াতে চাইবে, এলাকা নিয়ন্ত্রণে নিতে চাইবে কিংবা নিজেদের অবস্থান শক্ত করতে চাইবে। একই সঙ্গে আইএসের স্লিপার সেলগুলো সুযোগ খুঁজবে, কারণ নিরাপত্তা কাঠামোতে সামান্য ফাঁক মানেই তারা ফিরে আসার চেষ্টা করবে। এখন এই ঘটনার আরেকটি বড় দিক হলো, ঘাঁটি শুধু সামরিক স্থাপনা নয়, ঘাঁটি হলো প্রভাবের পতাকা। আইন আল আসাদে যুক্তরাষ্ট্র ছিল মানে পশ্চিমা উপস্থিতি দৃশ্যমান। এখন ইরাক নিয়ন্ত্রণ নিলে আঞ্চলিক শক্তিগুলো নতুন হিসেব করবে। ইরানপন্থী গোষ্ঠীগুলো এটাকে বিজয় হিসেবে প্রচার করতে পারবে, উপসাগরীয় দেশগুলো এটাকে সতর্ক সংকেত হিসেবে দেখবে, আর ইসরায়েল দেখবে নতুন নিরাপত্তা ঝুঁকি হিসেবে। কারণ ইরাকের ভেতরে শক্তির ভারসাম্য বদলালে তার প্রভাব সিরিয়া ইরাক করিডোর পর্যন্ত যেতে পারে। তবে এটাও মনে রাখতে হবে, যুক্তরাষ্ট্র সবসময় সম্পূর্ণভাবে মাঠ ছাড়ে না। অনেক সময় তারা ফুটপ্রিন্ট কমায়, কিন্তু গোয়েন্দা নজরদারি, আকাশ সক্ষমতা এবং রিমোট অপারেশন বজায় রাখে। অর্থাৎ সৈন্য কমিয়ে তারা ড্রোন, স্যাটেলাইট এবং আঞ্চলিক বেস নেটওয়ার্ক দিয়ে প্রভাব ধরে রাখতে পারে। তাই আইন আল আসাদ থেকে বেরিয়ে যাওয়া মানে হতে পারে তারা ঝুঁকি কমাচ্ছে, কিন্তু প্রভাব ছাড়ছে না। এই কৌশলকে বলা যায় লো প্রোফাইল, হাই কন্ট্রোল মডেল। ইরাকে জেনারেলদের বেস পরিদর্শন এবং সশস্ত্র সৈন্যদের উপস্থিতি এটা শুধু নিরাপত্তা ব্যবস্থা নয়, এটা মনস্তাত্ত্বিক যুদ্ধের বার্তা। দেশের ভেতরে বার্তা, আমরা নিয়ন্ত্রণে; দেশের বাইরে বার্তা, আমরা প্রস্তুত। কারণ এই মুহূর্তে ইরাককে দেখতে হবে শক্ত রাষ্ট্রের মতো। যদি দুর্বল দেখায় তাহলে চাপ আসবে, যদি অগোছালো দেখায় তাহলে হামলা বাড়বে। তাই তাদের প্রতিটি পদক্ষেপ এখন ক্যামেরার জন্য না, এটা আঞ্চলিক প্রতিপক্ষের চোখের জন্য। সবশেষে আইন আল আসাদ ইস্যু আমাদের মনে করিয়ে দেয়, মধ্যপ্রাচ্যে ঘাঁটি বদল মানে শুধু একটি ঘাঁটির গল্প নয়, এটা পুরো অঞ্চলের পাওয়ার ব্যালেন্সের গল্প। ইরাক এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে, সেখানে তাকে একসাথে তিনটি ফ্রন্ট সামলাতে হবে: সন্ত্রাসবাদের পুনরুত্থান ঠেকানো, সীমান্ত নিরাপত্তা বজায় রাখা এবং ভেতরের রাজনৈতিক সশস্ত্র জটিলতা নিয়ন্ত্রণ করা। এই তিনটি ফ্রন্টের মাঝে একটি স্ট্র্যাটেজিক বেসের দায়িত্ব নেওয়া মানে ইরাকের জন্য নতুন এক পরীক্ষা। প্রিয় দর্শক, ইরাক কি সত্যি এই দায়িত্ব বহন করতে পারবে, নাকি আইন আল আসাদ আবারও হয়ে উঠবে মধ্যপ্রাচ্যের নতুন সংঘাতের কেন্দ্রবিন্দু? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।